সুপ্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। আজকে স্টুডিওতে কথা বলার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জনাব মঞ্জুর হোসেন ঈসা, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব এবং জাতীয় মানবাধিকার সমিতির সম্মানিত চেয়ারম্যান। জনাব মঞ্জুর হোসেন ঈসা, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপট অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি ইনশাল্লাহ, এবং প্রেক্ষাপটের আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে, খুব ভালো লাগছে। ধন্যবাদ। তো আগামীকালকে ফারাক্কা দিবস, তো বাংলাদেশে ফারাক্কা দিবসের তাৎপর্য এবং প্রেক্ষাপট এই বিষয় নিয়ে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন যে আগামীকাল 16ই মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। আমি ফারাক্কা দিবস এলেই যে নামটি চলে আসে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, প্রথমে আমি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। এবং তিনি আমাদেরকে শিখিয়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে আপোষহীনভাবে সংগ্রাম করতে হয়, লড়াই করতে হয়, মাথা উঁচু করে দাঁড়াতে হয়। এবং আপনারা দেখেছেন যে সেই ফারাক্কা লং মার্চের যে ঐতিহাসিক লং মার্চ, যেখানে লক্ষ জনতার একটি স্রোত ছিল, তখন কিন্তু আজকে ভার্চুয়াল কোনো কিছুই ছিল না, ইন্টারনেট ছিল না, এত ক্যামেরা, এত মুখ ছিল না, কিন্তু সেখানে মানুষের ভালোবাসা ছিল, মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল। মানুষ যার যা ছিল, চিড়ে, মুড়ি, ছোলা, সবকিছু নিয়ে সেই ফারাক্কায় ছুটে গিয়েছিল একটি উদ্দেশ্য, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আধিপত্যের বিরুদ্ধে লড়াই করার জন্য। এবং ফারাক্কা সেদিন হয়তো সফল হয়নি, কিন্তু একটি জিনিস হয়েছে যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এবং এই লড়াই করার যে চেতনা, লড়াই করার যে সাহস তিনি আমাদেরকে শিখিয়েছেন, তিনি হচ্ছেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আমি আমাদের ফারাক্কা দিবস উপলক্ষে আগামীকাল আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 11টায় আমরা একটি মানববন্ধন কর্মসূচি আমরা দিয়েছি, এবং আমরা আশা করছি যে আমরা সেখানেও এই ফারাক্কা দিবস সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখবো। জি, ধন্যবাদ। তো আপনি মানবাধিকার সমিতির সভাপতি, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো বর্তমানে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কি আপনার দৃষ্টিভঙ্গিতে? দেখুন, যে 5ই আগস্ট, আমরা 5ই আগস্টের পর যারা গত 16 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গুমের শিকার হয়েছিল, তাদের একটি অংশ, মানে একটি বড়ই অংশ, ঢাকায় যারা বসবাস করে সবাই কিন্তু আয়নাঘরের সামনে গিয়েছিল, অর্থাৎ ক্যান্টনমেন্টের সেই ডিজিএফআই অফিসের সামনে। তারা প্রত্যাশা করেছিল ওই আয়নাঘর থেকে এম ইলিয়াস আলী বেরিয়ে আসবে, ওই আয়নাঘর থেকে চৌধুরী আলম বেরিয়ে আসবে, ওই আয়নাঘর থেকে সাজ্জুদুল ইসলাম সুমন বেরিয়ে আসবে, ওই আয়নাঘর থেকে পারভেজ হোসেন বেরিয়ে আসবে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, ওই 5ই আগস্ট, 6ই আগস্ট, 7ই আগস্ট আয়নাঘর থেকে আমি যে নামগুলো বললাম কেউ বেরিয়ে আসেনি। হ্যাঁ, বেরিয়ে এসেছে 3 জন আমরা দেখেছি, এবং পত্রপত্রিকা আপনিও জেনেছেন। প্রথম বেরিয়ে এসেছে মাইকেল চাকমা, চট্টগ্রামের। তারপরে আপনারা দেখেছেন অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে এবং মীর কাসেম আলী সাহেবের ছেলে, জামাতের 2 শীর্ষ নেতার 2 সন্তান বেরিয়ে এসেছে, এবং মাইকেল চাকমা বেরিয়ে এসেছে। আমরা 3 জনকে দেখেছি। কিন্তু আপনারা গতকালকে আমরা দেখলাম যে 1800-র উপর গুমের শিকারের এই ঘটনা গুম তদন্ত কমিশনে জমা পড়েছে। তারা কোথায়, কেমন আছে, কিভাবে আছে, আজকে জাতি জানতে চায়। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান প্রফেসর ডক্টর ইউনূস, তিনি আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন, এবং সেখানে নেত্র নিউজের মাসুম খলিল সহ অনেকেই গিয়েছিলেন। কিন্তু তিনি সেখানে শূন্য গোয়াল দেখেছে, সেখানে কোনো মানুষ নেই। সেখানে আয়নাঘরের যে অববয় সেটিও নষ্ট করে দিয়ে আসছে, অর্থাৎ আলামত নষ্ট করা হয়েছে। এই যে বিষয়গুলো, আমরা ভেবেছিলাম প্রফেসর ডক্টর ইউনূস যেদিন আয়নাঘরে যাবেন, সেদিন আয়নাঘর থেকে আমাদের প্রিয়জনরা ফিরে আসবে, ওখানে তারা বেরিয়ে আসবে, মায়ের কোলে সন্তানরা ফিরে আসবে, কিন্তু ফিরে আসেনি। এই যে 5ই আগস্টের পর যে প্রত্যাশা আর প্রাপ্তির খাতা, যারা গুমের শিকার তাদের কাছে কিন্তু এখনো শূন্য। তারপরে আরেকটি বিষয় আপনারা জানেন যে যে এই 5ই আগস্টের পর গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সম্ম নামে একটি, মানে ছাত্র দলের সাহিত্য বিষয়ক সম্পাদক একটি হলের, সে মারা গেছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। 3 জন ভবঘুরেকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। এই ভবঘুরে কি একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মেধাবী ছাত্রকে মেরেছে। এর কদিন আগেই আপনারা দেখেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পারভেজকে হত্যা করা হয়েছে, এবং সে একটু হেসেছিল, তার হাসির জন্য
তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এই যে একটু হাসি এবং এই ভবঘুরেরা এই সম্মুখে হত্যা করেছে, আসলে এটি কারা হত্যা করছে, কোত্থেকে হচ্ছে, কোন উদ্দেশ্য হচ্ছে, কিভাবে হচ্ছে, এর মাস্টার মাইন্ডকে আমরা জাতি যারা মানবাধিকার করি, দেশবাসী, এটি জানতে চাই। আমরা আনন্দ হয়েছে কিছু কিছু বিষয় মানবাধিকার নিয়ে। আপনারা দেখেছেন যে বুয়েটের আমাদের যে আবরার শহীদ হয়েছিল, সেই আবরারকে স্বাধীনতা পদক দিয়েছে। আমার মনে আছে আবরার যখন শহীদ হয়েছিল, তখন যখন তার লাশ কুষ্টিয়া গিয়েছিল, আবরারের বাড়িতে প্রথম আমি গিয়েছিলাম। তখন বাংলাদেশে অনেক বড় বড় মানবাধিকার সংগঠন ছিল, কিন্তু তারা কিন্তু সেদিন যায়নি। এবং কুষ্টিয়ায় প্রথম এই বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এই আবরার হত্যার প্রতিবাদে সেদিন মানববন্ধন করেছিলাম। এবং এই মানববন্ধনটা খুব সহজ ছিল না, খুব স্বাভাবিক ছিল না। আপনি জানেন যে এই যে আজকে সারা পৃথিবী জুড়ে মায়ের ডাক খুব আলোচিত, এই যে 2013 সালের প্রথম 4 ডিসেম্বর সাজেদুল ইসলাম সুমন সহ 8 জন গুম হয়েছিল। ওই 2013 সালের 10ই ডিসেম্বর প্রথম বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে আমরা ওই 8 জনের ছবি সহ আমরা প্রথম মানববন্ধন করেছিলাম। এবং সেই মানববন্ধনে প্রয়াত নেতা শফিউল আলম প্রধান উপস্থিত ছিলেন। আজকে সব ইতিহাস। কিন্তু আপনি যে কথা বলছিলেন, আসলে এখন মানবাধিকার কেমন আছে? আমি আজকে যখন প্রেস ক্লাব থেকে আসছিলাম, তখন একজন প্রখ্যাত চিকিৎসক, যিনি বাংলাদেশ মেডিকেলে তিনি প্রফেসর ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানে আমি দেখেছি অনেক মিছিল মিটিং করেছেন, তার নাম হচ্ছে ডাক্তার ফারজানা মাখতুম। আজকে তিনি প্রেস ক্লাবের সামনে কাঁদতে কাঁদতে বলছে যে তাকে চাকরি থেকে আউট করে দিয়ে এসেছে। তা আমি প্রশ্ন করলাম, আপনি তো 24-এর গণ অভ্যুত্থানে সরাসরি একজন ফাইটার ছিলেন, রাজপথে ছিলেন, আপনি তখন বিবিসি, CNN বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছেন, আপনার চাকরি কিভাবে যায়? তখন তিনি বললেন, আমি দোসরদেরকে দেখিয়ে দিয়েছি, তাদের বিরুদ্ধে কথা বলেছি। এখন যিনি বসে আছেন তিনি নেপথ্যে দোসরদের পৃষ্ঠপোষকতা করছে। আমি এই সত্য কথা বলার কারণে আজকে আমাকে সাময়িক বরখাস্ত করেছে। এই যে বিষয়টি, এখনো যারা 24-এর গণ অভ্যুত্থানে যারা সরাসরি ফাইটার, তাদের চাকরিচ্যুত হয়, তারা এখনো অমাশা অন্ধকারে রয়েছে। আজকে সৌম্য খুন হয়, পারভেজ খুন হয়। তাহলে আপনি বলুন যে আসলে মানবাধিকার কোথায় আছে, কেমন আছে? আপনি দেখেছেন যে গতকালকে আমাদের যে তথ্য উপদেষ্টা, তার কপালে বোতল নিক্ষেপ করা হয়েছে। কারা নিক্ষেপ করেছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি সমস্যা নিয়ে তিনি যখন কথা বলছিলেন মিডিয়ার সামনে, হঠাৎ করে একটি বোতল তার মাথায় সরাসরি আঘাত করলো। এই যে বিষয়গুলো, আসলে অনেকটা তালমিল ছন্দ কবে হবে বন্ধ। জি ধন্যবাদ। আর একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের 9 মাস পার হচ্ছে, তো আমরা রমজানে দেখেছি যে দ্রব্যমূল্যের একটা সামঞ্জস্য ছিল বা সহনীয় পর্যায়ে ছিল, বিদ্যুতেরও আমরা উন্নয়ন দেখেছি এবং রেমিটেন্সের বিষয়েও আমরা দেখেছি যে খুব পজিটিভ। কিন্তু অন্য অনেক ক্ষেত্রে আসলে আমরা কতটুকু সফলতা বা কতটুকু সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি এই সময়, আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে আমি সরকারকে একটি বিষয় একটু ধন্যবাদ দিতেই চাই, কারণ আমরা যেটুকু ভালো কাজ করবে তার প্রশংসা করা উচিত, তাকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত। আপনি রেমিটেন্স যোদ্ধার যখন কথা বলছিলেন, এই রমজান মাসের আগে 5ই আগস্টের পর সৌদি আরবে 12 জন কে গ্রেপ্তার করা হয়েছিল। তারা 5ই আগস্টের পর একটি প্রীতিভোজ সৌদি আরবে করেছিল এবং এই প্রীতিভোজ করার অপরাধে সৌদির আইনে সেটি ছিল না, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এই 12 পরিবারের ভিকটিম নিয়ে প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেই সংবাদ সম্মেলনও যেভাবে কাকতালীয়ভাবে সেটির সাথে আমি ছিলাম সরাসরি। এবং এই সংবাদ সম্মেলন করে সেখানে আমাদের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই ছিলেন। আমরা প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে স্মারকলিপি দিয়েছি এবং 1 মাসের মধ্যে সেই 12 জন রেমিটেন্স যোদ্ধা মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছে এবং তারা প্রেস ক্লাবে এসে আমাদের সাথে দেখা করেছে, কথা বলেছে। আমরা সেই জন্য আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। এবং আপনি যথার্থই বলেছেন, আসলে এই রোজার মাসে আমরা আলু, পেঁয়াজ, তারপরে ছোলা, যেগুলো নিত্য প্রয়োজনীয়, আমরা খুবই
আমাদের সহনীয়তার মধ্যে আমরা খেয়েছি। আমার বাজার খুবই লাগামের মধ্যে ছিল, লাগামহীন ছিল না। এই জন্য সরকার ধন্যবাদ অবশ্যই পেতে পারে। আমরা দেখেছি এর পরপরে সোয়াবিন তেল একটু বেড়েছিল, সেটি আবার আস্তে আস্তে কমে আসছে। আসলে এখনো পর্যন্ত সরকার এই যে দ্রব্যমূল্যর যে বিষয়টি, এটি এখনো লাগামের মধ্যে আছে বলে আমি মনে করি। এটি সরকার ধন্যবাদ পেতেই পারে, আমরা দিতেই পারি, কারণ সরকার যে ভালো কাজটি করবে সে ভালো কাজের প্রশংসা করা একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। পাশাপাশি সরকারের সমালোচনা যেটি অন্যায়, যে কথাটি বলছিলাম যে এই যে যারা এখনো ফিরে আসেনি মায়ের কাছে, এই বিষয়গুলো আমরা সমালোচনা করতেই পারি। তো তারপরে আমি একটি কথা বলবো যে এই সরকারকে আমরা এটি সবার সরকার, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে প্রত্যেকেরই সরকার, সবাই এই সরকারকে সাপোর্ট দিয়েছে। তা যারা সাপোর্ট দেয় তারা কিন্তু তার সমর্থনও দেয়। তা আমরা এই সাপোর্ট দিয়ে সমর্থনও দিয়েছি। আমরা প্রত্যাশা করছি এই সরকার জনগণের যে ভিতরের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে সরকার যথার্থ ভূমিকা পালন করবে। এবং রাজনৈতিক যে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু জাতির জন্য ঐক্যবদ্ধভাবে, আপনারা দেখেছেন যে গাজাবাসীর পক্ষে বাংলাদেশে এই প্রথম সমস্ত রাজনৈতিক দল এক জায়গায় চলে এসেছিল। বাংলাদেশের এই 54 বছর ইতিহাসে এমনটি কিন্তু আমি আর দেখিনি। যেদিন ওই সরোয়ার্দী উদ্যানে যে সমাবেশ হয়েছিল, সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল, ছোট বড় মাঝারি ইসলামী, হ্যাঁ, ডান বাম এবং এমনকি বিধর্মীয় সংগঠনের যারা ছিল তারাও কিন্তু চলে এসেছিল। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই ঐক্য বাংলাদেশ প্রথম দেখেছে। তা আমরা মনে করি প্রত্যেকটি কাজে এবং বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে এরকম ঐক্য আমরা দেখতে চাই। এবং এরকম ঐক্য যদি বাংলাদেশের মানুষের ভিতরে বিরাজমান থাকে এবং ঐক্যবদ্ধভাবে যারা বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য যদি একত্রে এক টেবিলে কথা বলতে পারে, একসাথে বসতে পারে, তাহলে দেশ অবশ্যই এগিয়ে যাবে। প্রেক্ষাপট অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এবং প্রেক্ষাপট, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের আগামী প্রেক্ষাপট এইভাবে প্রেক্ষাপটের মাধ্যমে তুলে ধরবে এবং মানুষের প্রত্যেকটি মুহূর্ত প্রেক্ষাপটের মধ্যে দেশ এবং দেশের বাইরে যারা রয়েছে তারা সবাই যাতে পারবে। ধন্যবাদ প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।